আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তোমাদের আজকের ইংরেজি ক্লাসে। আশা করছি সবার ঈদ খুব ভালো কেটেছে এবং সবাই খুব ভালো আছে। আজকে আমরা ঈদের পরেও তোমাদের একটি ক্লাস হয়েছে, ওখানে আমরা কি মেইন বই পড়িয়েছিলেন স্যার। তো আজকে আমরা আবার একটা আনসিন প্যাসেজ পড়বো। আমরা একটা পড়েছিলাম যতদূর মানে অনেক আগে, ভুলেই গেছে হয়তো যে একটা পড়েছিলাম। যাই হোক, আমরা আজকে আনসিন প্যাসেজ একটা পড়ব। তার আগে তোমরা সবাই খাতা কলম এগুলো নিয়ে বসে পড়ো, ঠিক আছে? ওকে। তো তোমাদের কাছে যাদের কাছে বই আছে, এই প্যাসেজটা হয়তো কারো আগে পড়ানো হয়েছে, হয়তো তোমরা বার্ষিক পরীক্ষার সিলেবাসটা এখন ফলো করছো। তো তোমাদের বইয়ে একটু এই প্যাসেজটা যেখানে আছে সেখানে একটু ওলটপালটভাবে আছে। কোনো বইয়ে 1 নম্বরে দেওয়া আছে, 1 নম্বর মডেল কোশ্চেনে দেওয়া আছে এই প্যাসেজটা, কোনো বইয়ে দেওয়া আছে 10 নম্বর মডেল কোশ্চেনে। তো স্বভাবতই যদি এভাবে থাকে তাহলে তোমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মাঝে পড়ে যেতে পারো যে এটাকে আসলে বার্ষিক পরীক্ষা, এটা তো হাফ ইয়ারলিতে ছিল, তো মানে কোন করছে, যেহেতু বইয়ে একটু দেওয়া। আর মূলত আনসিন প্যাসেজ তো তোমাদের আনসিনই থাকে, আমরা জাস্ট বইয়ের একটু হেল্প নেই, কিন্তু আনসিন প্যাসেজটা আনসিনই হবে। এটা যে বই থেকে আসবে এরকম মনে করার কোনো কারণ নেই, ঠিক আছে? তো শুরু করছি আমাদের আজকের পড়া। দেখো, যাদের কাছে বই আছে, প্রথমে বলেছি কখনো কারো বইয়ে 1 নম্বরে আছে মডেল কোশ্চেন, কারো বইয়ে 10 নম্বরে আছে। তো তোমরা বইটা খোলো, আর যাদের কাছে বই নেই কিংবা খুঁজে পাচ্ছ না, তোমরা বোর্ডে আমি লিখে দিয়েছি প্যাসেজটা, তোমরা একটু কেয়ারফুলি আমার কথা শুনো, ঠিক আছে? তাহলেই বই লাগবে না, বোর্ড থেকে ইনশাআল্লাহ আমরা পড়তে পারবো। তো প্রথমেই আমরা প্যাসেজটা পড়ব, এর মিনিংগুলো জানবো, এবং তারপরে মিনিং জানা ছাড়া তো আমরা উত্তর দিতে পারবো না। তাই আমাদের আজকে প্যাসেজটা খুব ভালো করে, এখন ফার্স্ট কাজ হচ্ছে আমাকে প্যাসেজটা ভালো করে বুঝতে হবে। আচ্ছা, মার্কো পোলো ওয়াজ আ ফেমাস ট্রাভেলার। মার্কো পোলো ছিল একজন বিখ্যাত ভ্রমণকারী বা পরিব্রাজক। হি কেম ফ্রম ভ্যানিস। তিনি কোথা থেকে এসেছিলেন? ভ্যানিস থেকে, ইটালির ভ্যানিস। হি ওয়াজ বর্ন ইন 1254। তিনি জন্মগ্রহণ করেন 1254 সালে। হিজ ফাদার নেম ওয়াজ মার্কো নিকোলো। তার বাবার নাম ছিল মার্কো নিকোলো। In 1271, মার্কো পোলো সেট আউট ফর চায়না। মার্কো পোলো কী করলেন? চীনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। উইথ হিজ ফাদার অ্যান্ড আঙ্কেল, তার বাবা এবং চাচার সাথে, অন অ্যান অ্যাম্বাসি ফ্রম দ্য পোপ। অন অ্যান অ্যাম্বাসি ফ্রম দ্য পোপ। কিসের প্রতিনিধি হিসেবে? পোপের প্রতিনিধি হিসাবে। ফ্রম দ্য টু কুবলাই খান। সেই পোপের প্রতিনিধি হিসাবে তিনি কোথায় যাচ্ছিলেন? কার কাছে? কুবলাই খানের কাছে। এবং কুবলাই খানকে ছিলেন দ্য এম্পারার অফ চায়না। কুবলাই খান ছিলেন কি? চায়নার সম্রাট। দ্য পোলো ওয়েন্ট অন অ্যান্ড অন অ্যাক্রস ডেজার্টস অ্যান্ড হাই মাউন্টেন্স। এই যে পোলোরা, এখানে পোলোস বলতে বোঝানো হয়েছে পোলোকে, তার বাবাকে এবং তার চাচাকে। দ্য পোলোস went on and on across desert and high mountains, at least reached Peking. বলছে পোলোরা কি? যেতেই থাকলেন কিসের উপর দিয়ে? কি পার হয়ে? মরুভূমি এবং উঁচু সুউচ্চ মাউন্টেন্স, পর্বতমালা, পর্বতশৃঙ্গ, এবং অ্যাটলিস্ট অবশেষে
রিচড প্যাকিং এবং পৌঁছলেন প্যাকিংয়ে। They were received by the emperor himself. They were received by the emperor himself. মানে তাদের যে রিসিভ করলো, স্বাগত জানালো কে? সেই এম্পারার, সম্রাট নিজেই তাদেরকে কে স্বাগত জানালেন। মার্কো পোলো was wise and reliable. মার্কো পোলো ছিল খুব জ্ঞানী এবং বিশ্বস্ত। And so the Khan made him his ambassador. এবং এই কারণে কুবলাই খান কি করলেন? মার্কো পোলোকে তার নিজের কি প্রতিনিধি বানিয়ে ফেললেন, নিয়োগ করে ফেললেন। After 17 years, 17 বছর পর, the Polos obtained permission to return home and home. পোলোরা কি করলো? 17 বছর পর পোলোরা অনুমতি পেল বাড়ি ফেরার। And were eventually back home after an absence. 17 বছর পর অনুমতি পেয়েছে of 24 years. এবং এর পরেও একটা বিরতির পর, 24 বছরের একটা বিরতির পর তারা কি করলেন? বাড়িতে পৌঁছলেন। 17 বছর পর অনুমতি পেয়েছে, তারপরেও তারা যায়নি, হয়তো কোথাও কাটিয়েছে, এটা এখানে বলেনি। তো এরপরে তারা কি করেছে? 24 বছর পর তারা কি তাদের নিজের বাড়িতে গিয়েছে। মানে ইয়াং কালে বের হয়েছিল, ওল্ড বয়সে ফিরে এসেছে, তাই তো? আচ্ছা। মার্কো পোলো ডাইড ইন 1324 এবং তিনি মারা গিয়েছিলেন 1324 সালে। তিনি মারা গিয়েছিলেন 1324 সালে। এখন দেখো, আনসিন প্যাসেজ থেকে আমাদের কি কি আনসার করতে হয় তোমাদের হয়তো মনে আছে, মনে আছে তো? হ্যাঁ, আনসিন প্যাসেজ থেকে যে জিনিসগুলো আনসার করতে হয় সেগুলো আমি পরে বলবো। তার আগে এখানে কিছু ক্রিটিক্যাল ওয়ার্ড আছে, ওয়ার্ডের মিনিংগুলো আমরা একটু দেখব। যেমন ট্রাভেলার। ট্রাভেলার অর্থ কি বলেছি? ট্রাভেলার অর্থ বলেছি ভ্রমণকারী। ভ্রমণকারী লিখে নাও। তারপর আমরা দেখব এমবেসি। এমবেসি কি? এমবেসি অর্থ কি বলেছি? প্রতিনিধি। ঠিক আছে, এমবেসি প্রতিনিধি। ডেজার্ট। ডেজার্ট অর্থ কি আমরা জানি? ডেজার্ট অর্থ মিষ্টি না, ডেজার্ট অর্থ হচ্ছে মরুভূমি। ডেজার্ট অর্থ হচ্ছে মরুভূমি। তারপর মাউন্টেন্স। মাউন্টেন্স অর্থ কি? পর্বতমালা। মাউন্টেন্স। এম্পায়ার অর্থটা কি মনে আছে? এম্পায়ার কিং, একই কথা, কি? সম্রাট বা রাজা। ওয়াইজ। ওয়াইজ অর্থ কি? ওয়াইজ অর্থ হচ্ছে জ্ঞানী। তারপর আরেকটা কথা আছে রিলায়েবল। রিলায়েবল মানে যাকে বিশ্বাস করা যায়, বিশ্বস্ত। অ্যাম্বাসেডর। অ্যাম্বাসেডর অর্থ কি? প্রতিনিধি। অবটেইনড পাওয়া। অবটেইনড অর্থ হচ্ছে কি? পাওয়া। অ্যাবসেন্স অর্থ অনুপস্থিতি, এটা তোমরা জানো। এই আর যে তোমাদের আরো যে এখানে আরো অনেক তো ওয়ার্ড আছে, এগুলো তোমাদের পরিচিত। অপরিচিত এই ওয়ার্ড বাংলাটা পড়ে নিতে হবে, বুঝে নিতে হবে, আনসার করতে পারবে না। তো চলো
আনসিন প্যাসেজ থেকে সেখানে আমরা চলে যাই। সেখানে তোমাকে প্রথমেই করতে হবে, যেটা 5 নং-এ থাকে, ফিল ইন দ্য গ্যাপস। দেখো ফিল ইন দ্য গ্যাপসে আমি কয়টা, 4টা আসে, 4টা বাক্য লিখেছি। এর আগে আমরা যে আমাদের যে কিওয়ার্ডসগুলা সেগুলো আমরা একটু দেখে নেব। আছে পোপ, পোপ অর্থ আমরা সবাই জানি, লিফট, লিফট অর্থ বাস করা, ভ্যানিস, ভ্যানিস একটা জায়গার নাম, চায়না এটাও একটা জায়গার নাম, কিং রাজা, এটা জানো খুবই সহজ। 2, 3 এটার অর্থ 70, এটার অর্থ আশা করি বুঝাতে হবে না। তারপর মার্কো পোলো ড্যাশ ইন দ্য 13th century। দেখো এটার সাথে কোনটা যায়? মার্কো পোলো ড্যাশ ইন দ্য, মার্কো পোলো বাস করতেন 13 শতাব্দীতে, মানে বাস করতেন। আমাদের এখানে আছে কি লিফট, তাহলে এখানে কি হবে? লিফট। তারপর মার্কো পোলো সেট আউট ফর ড্যাশ ইন 1271। এইটা আমরা জানি না, এই লাইনটা কোথায় আছে আমরা একটু প্যাসেজে দেখব। এই লাইনটা আছে এই যে দেখো 1271, হ্যাঁ 1271, মার্কো পোলো সেট আউট ফর চায়না, এই কথাটা দেওয়া নাই, কিন্তু আমাদের কিওয়ার্ডসে চায়না কথাটা আছে। এবং আমরা কি লিখবো? আমরা তো উত্তর পেয়ে গেছি, এখানে কি লিখবো? চায়না লিখবো। তাহলে এখানে কি হবে? চায়না। এখানে কি হবে? চায়না। তারপর এখানে হবে চায়না। তারপর দেখো দেয়ার ওয়ার ড্যাশ পারসন টু সেট আউট ফর চায়না। এখন এখানে আছে যে চায়নার উদ্দেশ্যে কয়জন মানুষ গিয়েছিল, আমরা গুনি কে কে গিয়েছিল? মার্কো পোলো, তার চাচা, তার বাবা, কয়জন হলো? মোট 3 জন। তাহলে আমরা এখানে কি লিখব? 3 persons to set out for China. মার্কো পোলো ওয়াজ সেন্ট টু চায়না। মার্কো পোলো ওয়াজ সেন্ট মানে মার্কো পোলোকে পাঠানো হয়েছিল টু চায়না, চায়নাতে। কে পাঠিয়েছিল? এখন দেখো আমরা কোথায় আছে এই লাইনটা, কে পাঠিয়েছিল? পোপ পাঠিয়েছিল। কার কাছে? কুবলাই খানের কাছে। তাহলে আমরা এখানে কি লিখবো? মার্কো পোলো ওয়াজ সেন্ট টু চায়না বাই পোপ, প্রথমে আছে তাই না? সেন্ট টু চায়না বাই পোপ, আমরা এখানে কি লিখবো? পোপ। ঠিক আছে, তো এইভাবে শূন্যস্থান, শূন্যস্থান খুবই সহজ, এটা তোমরা খুঁজে না পেলে আমরা কি সে সবসময় প্যাসেজের সাহায্য নিবা, কারণ প্যাসেজের মাঝে উত্তরগুলো কি আছে? লুকিয়ে আছে। খুবই সহজ, দুইটা যে একটা সিন প্যাসেজ একটা আনসিন প্যাসেজ, তোমরা যদি একটু বুঝতে পারো, প্যাসেজটা যদি একটু বুঝতে পারো, প্যাসেজের মাঝে আনসার আছে, খুঁজে বের করে ইংরেজিতে ভালো মার্কস পাওয়া সম্ভব। আর এই জন্য অনেকে বলে যে ইংরেজি এখন সোজা হয়ে গেছে, ইংরেজিতে নাম্বার পাওয়া খুব সহজ, তাই তো? হ্যাঁ, ইংরেজিতে নাম্বার কাটার কোনো স্কোপ নাই, তুমি যদি ভালো করে লিখো, তুমি ঠিকঠাক লিখো। আচ্ছা, তো এই গেল আমাদের কি শূন্যস্থান। নেক্সটে আমাদের যে এটা তো 5, হ্যাঁ 5 গেল, এটা হচ্ছে 6 নম্বরে আমাদের থাকে হচ্ছে যেটা সিন প্যাসেজের সাথে মিল আছে, সেটা কোনটা? সিন প্যাসেজের সাথে মিল আছে ট্রু ফলস, তাই তো? তো এই তোমাদের ট্রু ফলস থাকবে কোথা থেকে? আনসিন প্যাসেজেও ট্রু ফলস থাকে, সিন প্যাসেজেও ট্রু ফলস থাকে। তোমাদের 6টা ট্রু ফলস থাকবে। তো এই 6টা ট্রু ফলসে মানে এখান থেকে এই লাইনগুলো তুলে দেবে, তুমি বুঝতে পারলে ট্রু লিখবা, এবং যদি বুঝতে পারো এটা ফলস তাহলে ফলস লিখবা। এবং আমি আগের ক্লাসেও বলেছি ট্রু ফলসে কারেক্ট আনসার লেখার কোনো প্রয়োজন নাই। ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু দেন ইউ উইল রাইট true, and if the statement is false then you will write false. Enough, ঠিক আছে? এটা যথেষ্ট, আর কিছুই লিখতে হবে না। তো চলো আমরা দেখি ট্রু ফলসটা কিভাবে আসে। যেমন প্রথম লাইনটাই ধরি, এটাই ট্রু ফলস হিসেবে চলে আসলো। মার্কো পোলো ওয়াজ এ ফেমাস ট্রাভেলার। হ্যাঁ, তো এখানে ফেমাস ট্রাভেলার দিল, হ্যাঁ, তো তুমি কি লিখবা? অবশ্যই এটা ট্রু। এখন ট্রাভেলারের জায়গায় দিয়ে দিল মার্কো পোলো ওয়াজ এ ফেমাস সিঙ্গার,
তখন এটা কি হয়ে যাবে? তখন এটা ফলস হয়ে যাবে। তাহলে মার্কো পোলো ওয়াজ এ ফেমাস ট্রাভেলার, ইটস দ্য ট্রু আনসার। তো যখনই আবার বলবে যে মার্কো পোলো ওয়াজ এ ফেমাস সিঙ্গার, দেন ইট উইল বি আ ফলস আনসার। হি কেম ফ্রম ভ্যানিস, তিনি ভ্যানিস থেকে এসেছে। এখানে ভ্যানিস না দিয়ে দিল ইটালি। হ্যাঁ, এই কথাটা লিখলো, হি কেম, এই কথাটা দিয়ে দিল। এই কথাটা তো এখানে আছে, এখানে দিল ইটালি। তখন তুমি কি লিখবে বলো তো? কি লিখবে তখন যদি ইটালি কথাটা দিয়ে দেয়? কি লিখবে? হ্যাঁ, এইটা আমি তো জিজ্ঞেস করার কারণ হচ্ছে অনেকেই জানো না, তাই তো? ভ্যানিস হচ্ছে, ইটালি হচ্ছে একটা দেশ। হ্যাঁ, সেই দেশের একটা জায়গার নাম হচ্ছে কি? ভ্যানিস। যেমন বাংলাদেশের একটা জায়গার নাম ময়মনসিংহ, বাংলাদেশের একটা জায়গার নাম ঢাকা, ঠিক সেরকম ইটালিরও একটা জায়গার নাম কি? ভ্যানিস। তো দুইটা উত্তরই ঠিক, তাই না? তোমরা যদি এখন এখানে ইটালি লিখেছে আমি, আর বইতে দেওয়া আছে, প্যাসেজে দেওয়া আছে ভ্যানিস, তো তোমরা ভাবতেই পারো যে ইট উইল বি আ ফলস আনসার, কারণ দেওয়া আছে কি? ভ্যানিস, এখানে আসছে ইটালি। কিন্তু তোমরা যদি জানো তাহলে তো অবশ্যই কি করবে? লিখবে যেটাকে ট্রু আনসার। যখন আমি এই দেশ সম্পর্কে মানে তোমরা একটু আউট নলেজ তো একটু থাকতে হয়, তাই না? এক্সট্রা অর্ডিনারি কিছু ট্যালেন্ট তো তোমাদের থাকতে হবে, একটু জানতে হবে। সব যে হুবহু আসবে, একটু ঘুরিয়ে আসবে না, এমনটা কিন্তু নয়। আচ্ছা, তো আরেক ঠিক আছে, তো আমরা চলো নেক্সট ট্রু ফলসে চলে যাই। নেক্সট যে আমাদের ট্রু ফলস, সেখানে আমরা আরও দিতে পারি যে আমরা কোন In 1271 মার্কো পোলো সেট আউট ফর চায়না। হ্যাঁ, যে কোনো একটা ইনফরমেশন, ধর যে কোনো একটা ইনফরমেশন এখানে কি করলো? ভুল দিয়ে দিল। যেমন এই লাইনে অনেকগুলো ইনফরমেশন ভুল দিতে পারে, এই তারিখটা পাল্টে দিতে পারে, তখন এটা ফলস হয়ে যাবে। সে 71 আছে 70 দিতে পারে। তারপরে সেট আউট ফর চায়না না দিয়ে আরেকটা দেশ দিয়ে দিল, ইটালি দিয়ে দিল। ধরো ইটালি দিয়ে দিল। তো দুইভাবে যদি দুইখান থেকেই যদি চেঞ্জ করে দেয় তাহলে ফলস, যদি হুবহু হয়ে লাইনটা তুলে দেয় তাহলে কি? ট্রু। আচ্ছা, তারপর অ্যান্ড আঙ্কেল অন অ্যান এম্বাসি ফ্রম দ্য পোপ। এখন আমি যে আমি যদি এই কথাটা লিখি, দ্য পোপ সেন্ট পোলো টু চায়না। হ্যাঁ, এই কথাটা দেখো সরাসরি কোথাও এখানে মানে সরাসরি নেই, ঘুরিয়ে দিয়েছে, কিন্তু কথা কিন্তু একটাই। কি করেছিল? পোলো, মার্কো পোলোকে পোপ তাদের প্রতিনিধি হিসাবে কোথায় পাঠিয়েছিল? চায়নাতে পাঠিয়েছিল। এ কথা ডিরেক্ট নাই, কিন্তু কথাটা কিন্তু একই। তো যখনই আমি দ্য পোপ সেন্ট টু পোলো দ্য চায়না, তখন কি হবে? এটা ট্রু হবে। এখন আমি পোপ না দিয়ে এখানে আমি কিং দিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে? এটা ফলস হয়ে যাবে। ট্রু ফলসগুলো কিন্তু এভাবে যে কোনো একটা ইনফরমেশনকে একটু মানে মিথ্যা দিয়ে দেয়, তো ওইটাই তোমাকে ধরতে হবে। তারপরে তোমার দিল যে they are received by the emperor himself। এখন এই কথাটা একটু ঘুরিয়ে দিল যে the emperor received them। ঠিক আছে, the emperor received them, এটা ট্রু। আবার যদি এইটা আবার ফলস করে দিল, the emperor didn't receive them, the emperor didn't receive them, তখন এটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। আবার মার্কো পোলো was wise and reliable, এখানে তার কিছু গুণ দিয়েছে। এখন যদি এটা দেয় মার্কো পোলো was not wise and reliable, তখন সেটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। তো আমাদের ট্রু ফলসগুলো এভাবেই আসে। একটু কেয়ারফুলি আমরা যদি প্যাসেজটা পড়ি, বুঝতে পারি, তাহলে ট্রু ফলস আনসার করা সম্ভব। আসো আমরা নেক্সট চলে যাই 7 নং, যেখানে তোমরা প্রায়ই ভুল করো এই প্রশ্নের উত্তর। সেখানে কি ভুল করো? সেখানে কি ভুল করো বলো তো?
হ্যাঁ, অনেকে দেখা যায় যে লাইনকে লাইন প্রশ্ন উত্তর লিখে দিছ, বাট টিচার কেটে দিয়ে শূন্য দিয়ে দিয়েছে। কেন সেটা হয়? তোমরা ভার্বের ফর্মটা ঠিকঠাক লিখো না। কারণ ডিড দিয়ে যখন প্রশ্নের উত্তর থাকে, মূলত আমাদের আনসিন প্যাসেজগুলো পাস্ট ফর্মেরই হয়, সেক্ষেত্রে ডিড দিয়েই প্রশ্নের উত্তর আসে বেশি। হোয়াট ডিড, হাউ ডিড। হ্যাঁ, তো এই ডিডের পরেই যে আমাদের যে ভার্বের ফর্মটা থাকে সেটা প্রেজেন্ট ফর্মে থাকে, সবসময় কি সেটা প্রেজেন্ট ফর্মে থাকে। কিন্তু যখন তুমি উত্তর লিখতে যাবা তখন তো ডিডটা ব্যবহার করছো না, তখন ডিড ব্যবহার করা যাবে না। প্রশ্নের স্বার্থে আমি ডিড নিয়ে এসেছিলাম, কিন্তু যখন আমি আনসার করব তখন তো সেই বাক্যটা প্রশ্ন থাকবে না, এটা একটা স্টেটমেন্ট সেন্টেন্স হয়ে যাবে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স যখন হয়ে যাবে তখন আমাকে ডিডটা তুলে দিতে হবে। এখন কোনো জিনিস তো এমনি এমনি উঠে যাবে না, ডিডটা যখনই উঠে যাবে তখনই ভার্বের সাথে আবার পাস্ট ফর্ম যোগ হয়ে যাবে। যখন প্রশ্নে ডিড দিয়ে আমি করছি তখন এই ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকছে, কিন্তু যখনই আমি স্টেটমেন্ট সেন্টেন্স মানে উত্তর দিতে গিয়ে আমি ডিডটা তুলে দিচ্ছি তখন কি করতে হবে, এই ডিডের পরিবর্তে আমাকে ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে। এবং আরেকটা কথা তোমাদের ক্লু দিয়ে দেখবা, বইয়ে কিন্তু প্রেজেন্ট ফর্মের ডিড দিয়ে প্রশ্ন থাকলে বই পাস্ট ফর্মটা খুঁজে পেতে তোমাদের সহায়তা করবে তোমাদের প্যাসেজে দেখবা পাস্ট ফর্মেই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা এখন চলো আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। প্রথমেই যদি বলি, হু ওয়াজ মার্কো পোলো? লাইনেই আছে, মার্কো পোলো ওয়াজ এ ফেমাস ট্রাভেলার। মার্কো পোলো ছিলেন একজন বিখ্যাত পরিব্রাজক বা ভ্রমণকারী। দেন দ্বিতীয় প্রশ্ন আমরা দেখতে পারি, অনেকগুলো প্রশ্ন করা যায় এখান থেকে। হোয়াট ওয়াজ হিজ ফাদার্স নেম? তার বাবার নাম কি ছিল? এখানে ডিড দিয়ে প্রশ্ন করে নাই। আচ্ছা, কিন্তু আমি প্রশ্ন করলাম আচ্ছা, ডিড দিয়ে আমি নেক্সট আরেকটা প্রশ্ন করছি, হাউ ডিড দ্য পোলোস রিচ প্যাকিং? হাউ ডিড দ্য পোলোস রিচ প্যাকিং? এই প্রশ্নটা যদি আমি করি, 2 নম্বর দেখো, হাউ ডিড দ্য পোলোস রিচ প্যাকিং? হাউ ডিড দ্য পোলোস রিচ প্যাকিং? এখন আমি তোমাকে এই প্রশ্নটা যখন করব, দেখো এখানে ডিডের বিষয় আছে, তার আগে বলো তো এই বাক্যে ভার্ব কোনটা? আমি কিন্তু তোমাদের পার্টস অফ স্পিচ পড়িয়েছি এবং এত লম্বা ক্লাস প্রায় 1 মাস যাবত এটা পড়িয়েছি, তার কারণ হচ্ছে তোমাদের এইগুলো আইডেন্টিফাই করা শিখতে হবে। প্রথমে দেখো ডিডটা কি? এটা একটা অক্সিলারি ভার্ব। এটা কি? হাউ ডিড। বলো তো এটা কি? ডাব্লিউএইচ কোশ্চেন। কখনো কি হয়ে যায়? কখনো কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ, কখনো প্রোনাউন, কখনো অ্যাডভার্ব। যদি ভার্বটাকে অ্যাসিস্ট করে তাহলে এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব। দেখো হাউ ডিড, তাহলে আমরা আসলাম দা পোলোস, এটা কি? নাউন। রিচ, কাজ করা, পৌঁছানো, কাজ করা। কাজ করা বোঝালে কোন পার্টস অফ স্পিচ হয়? কাজ করা বোঝালে পার্টস অফ স্পিচ হয় ভার্ব। প্যাকিং, জায়গার নাম, এটা নাউন। তাহলে আমরা ভার্ব তো চিনে গেছি, এখন ডিড দিয়ে প্রশ্ন থাকলে ভার্বের কি হবে? পাস্ট ফর্ম। আরেকটা ক্লু দিয়েছি যে পাস্ট ফর্মটা তোমাদের কিসে থাকে? প্যাসেজে থাকে। এখন দেখো এই লাইনটা কোথায় আছে, আমরা দেখো চলে আসি। দ্য পোলোস ওয়েন্ট অন অ্যাক্রস ডেজার্ট অ্যান্ড হাই মাউন্টেন্স অ্যান্ড অ্যাট লিস্ট রিচড। এই যে দেখো পাস্ট ফর্ম দেওয়া আছে, তাই তো? কিন্তু এভাবে আমরা লিখবো না, আমরা একটু গুছায় লিখবো অ্যাকর্ডিং টু কোশ্চেন। কি লিখবো? আনসার কি হবে? দে অথবা দা পোলোস, দা পোলোস। তাহলে আমরা এই ডিডটা তুলে দিচ্ছি, যার ফলে এখানে কি আসবে? ভার্বের পাস্ট ফর্ম। পোলোস রিচড প্যাকিং কিভাবে? উঁচু উঁচু পর্বতমালা এবং মরুভূমি পার হয়ে। কি হবে তাহলে? অ্যাক্রস। অ্যাক্রস কি?
desert and high mountain. ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আনসার। এখন আমি একটা প্রশ্ন করি তোমাদের, এই প্রশ্ন উত্তরটা খুঁজে বের করবা। সেটা হচ্ছে পোলোকে কি করেছিল? অ্যাম্বাসেডর নিয়োগ করেছিল কে? কুবলাই খান, তাই তো? এই কুবলাই খান কেন পোলোকে কি করেছিল? অ্যাম্বাসেডর নিয়োগ করেছিল। এই প্রশ্নটা আমি করছি, এই প্রশ্নটা দিচ্ছি, এটা তো আনসার হচ্ছে why did Kublai Khan make Marco Polo is তো এটা যদি আমাদের মানে প্রশ্ন হয়, তাহলে দেখো এটা কিন্তু ডাইরেক্ট নেই, কিন্তু কেন করেছিল? তিনি ওয়াইজ এবং রিলায়েবল ছিলেন। তাহলে আমাদের কি হবে? পোলো ওয়াইজ, আমরা কি এখানে মেক আছে কিন্তু আমরা পাস্ট ফর্মে দিব, যেহেতু কি আছে? ডিড আছে। তাহলে কি হবে? কুবলাই খান made Marco Polo his ambassador because he was wise and reliable. He was wise and reliable. This is the answer. তো এইভাবে তোমাদের প্রশ্নের আনসারগুলো থাকে। নেক্সট যে চিঠির ফরম্যাটটা কি মনে আছে তো? চিঠির ফরম্যাটটা আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম, এবং এইটা ফলো করে তুমি 8 নম্বর প্রশ্নের উত্তর, তোমার হোমওয়ার্ক থাকবে 8 নম্বর প্রশ্নের উত্তর, ইয়োর হোমওয়ার্ক। আমি খুব ভালো করে খাতায় লিখে নাও, হোমওয়ার্কটা লিখে নাও ভালো করে। দিস ইজ ইয়োর হোমওয়ার্ক। আমি ফরম্যাটটা লিখে দিয়েছিলাম, এবং ফরম্যাটটা দেখে তোমরা এই হোমওয়ার্কটা করবে এবং জমা দিবে, ঠিক আছে? আমি চিঠির বিষয়গুলো আবার বলছি, আমেরিকান আর ব্রিটিশ ব্লেন্ডার করা যাবে না। দেন তোমার কি করতে হবে? হুবহু প্যাসেজ তুলে দিলে সেটা মানসম্মত হবে না। তুমি কি করবে? এখান থেকে বেছে 5টা কি 6টা লাইন, যে 5টা-6টা লাইন দিয়ে প্যাসেজটা পুরো বোঝা যায়, এরকম 5টা-6টা লাইন তুমি বেছে চিঠিতে লিখবা। তুমি নিজেও বানিয়ে নিতে পারলে সেটা আরও বেশি ভালো, ছোট করে নিতে পারলে। তো এই হচ্ছে তোমাদের ক্লাস, আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করছি। তুমি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।